আজকে আমরা পড়ব নর্টনস থিওরাম। তো এই থিওরামটা যে দিয়েছে উনি একজন আমেরিকান ইঞ্জিনিয়ার ছিলেন। অ্যান্ড এই থিওরামটা অ্যাকচুয়ালি থিভনিন থিওরামের মতোই একটা থিওরাম। আর এই থিওরামটা আসলে প্রায় সমসাময়িক বলা চলে। নর্টন হচ্ছে থিওরামটা দেয় থিভনিন তার থিওরাম দেওয়ার প্রায় 43 বছর পরে। সো নর্টন হচ্ছে কি বক্তব্য দেয়, থিভনিন কি বক্তব্য দিয়েছিল সেটা একটু রিকল করি। থিভনিন বলছিল যে আমার যদি একটা লিনিয়ার 2 টার্মিনাল সার্কিট থাকে তাহলে হচ্ছে সেটাকে রিপ্লেস করা যায় একটা ভোল্টেজ সোর্সের সাথে একটা রেজিস্ট্যান্সের সিরিজ কম্বিনেশন হিসেবে। সো নর্টন কি বলে সেটা অলরেডি হচ্ছে আমার এখানে ড্র করা আছে। তো আমি যদি এটা হচ্ছে ভাষা দিয়ে বলতে চাই, কথাটা হচ্ছে এরকম যে it states that a linear two-terminal circuit can be replaced by an equivalent circuit consisting of a current source IN in parallel with a resistor RN. Okay? So নর্টন বলে যে ইকুইভ্যালেন্ট যে সার্কিটটা হবে এই লিনিয়ার 2 টার্মিনাল সার্কিটের, সেখানে হচ্ছে একটা কারেন্ট সোর্স থাকবে যেটা কিনা প্যারালালি একটা রেজিস্ট্যান্সের সাথে থাকবে। তো নর্টনের যে শুরুর যে এন সেটার সাথে মিল রেখে এই কারেন্ট সোর্সকে আইএন এবং রেজিস্টরটাকে আরএন হিসেবে ডিনোট করা হয়। ঠিক যেরকম থেভনিনের ক্ষেত্রে ভোল্টেজটাকে আমরা ভিটিএইচ এবং রেজিস্ট্যান্সটাকে আরটিএইচ হিসেবে ডিনোট করছিলাম। তো থিভনিন থিওরাম কেন প্রয়োজন সেটা তো অনেক আলোচনা করেছিলাম লাস্ট ক্লাসে। নর্টনস থিওরাম ঠিক একইভাবেই হচ্ছে প্রয়োজনীয়তাটা দুইটা থিওরামেরই সেম। নর্টন এবং থেভনিন দুইজন ইঞ্জিনিয়ার বা সায়েন্টিস্টই একই প্রয়োজনীয়তা মাথায় রেখেই হচ্ছে এই থিওরামটা দিয়েছিলেন। ওকে, সো এখন আসো যে নর্টনস যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা সেখানে আমার আইএনটা কত এটা আমার জানতে হবে এবং আরএনটা কত সেটা হচ্ছে আমার জানতে হবে। তো থেভনিনে ঠিক যেভাবে হচ্ছে আমরা ভিটিএইচ আর আরটিএইচটা কত সেটা বের করেছিলাম, ঠিক একই কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করব। দ্যাট ইজ কনসেপ্ট অফ ইকুইভ্যালেন্স ব্যবহার করব। এই দুইটা সার্কিট তখনই ইকুইভ্যালেন্ট হবে যখন এদের ক্যারেক্টারিস্টিকগুলো সেম হবে। তো শুরুতেই আসো দুইটা সার্কিটের রেজিস্ট্যান্স সেম আসা উচিত। এবি টার্মিনাল দিয়ে যদি আমি তাকাই তাহলে লিনিয়ার 2 টার্মিনাল সার্কিট যত রেজিস্ট্যান্স অফার করবে এখানে আইএন আর আরএন মিলে তত রেজিস্ট্যান্সই অফার করতে হবে। তো আমি যদি নিচের সার্কিটটা দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট সার্কিটটা দিয়ে তাকাই তাহলে হচ্ছে আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত পাবো। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার সময় আমরা হচ্ছে জানি যে কারেন্ট সোর্সকে আমরা একটা ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করি। তো কারেন্ট সোর্সকে যদি ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করি আলটিমেটলি আমার সার্কিটটা দাঁড়ায় কিন্তু এরকম, ঠিক না? তো কারেন্ট সোর্সকে কেন ওপেন সার্কিট করব সেটাও থেভনিনের লেকচারে হচ্ছে বেশ সময় নিয়ে আলোচনা করেছি, তো আজকে আর সেটা রিপিট করলাম না। তো তাহলে এখন এবি টার্মিনাল দিয়ে তাকিয়ে আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা পাবো কি, অনলি আরএন, ঠিক আছে? সো যেহেতু আমার এই সার্কিটটা লিনিয়ার 2 টার্মিনাল সার্কিটটা এই নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটের সাথে ইকুইভ্যালেন্ট হতে হবে, তার মানে আমার এই সার্কিটের এবি টার্মিনাল দিয়ে তাকালেও ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আরএন হতে হবে। সো আমি যদি কোনো একটা লিনিয়ার 2 টার্মিনাল সার্কিটের নর্টন ইকুইভ্যালেন্ট বের করতে চাই তার জন্য এই আরএন অংশটা বের করার জন্য আমি কি করব, এই সার্কিটের এবি টার্মিনাল দিয়ে তাকাবো এবং দেখব যে কত ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমি পাচ্ছি। সেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটাই আসলে হবে এই নর্টন রেজিস্ট্যান্সের সমান। এবং থেভনিনের সময়ও হচ্ছে কিন্তু জিনিসটা একদম একই ছিল, খেয়াল আছে? আমি থেভনিন রেজিস্ট্যান্স যেটা কিনা ভোল্টেজ সোর্সটার সাথে সিরিজে আসছিল সেই থেভনিন রেজিস্ট্যান্সটাকেও বলেছিলাম কি এই লিনিয়ার 2 টার্মিনাল সার্কিটের এই এবি টার্মিনাল দিয়ে তাকালে আমি যেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা পাই সেটাকেই আমি কিন্তু থেভনিন রেজিস্ট্যান্সও বলছিলাম।
সো বেসিক্যালি এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা সেটাই আসলে আমার থেভনিন রেজিস্ট্যান্স এবং সেটাই আসলে আমার নর্টন রেজিস্ট্যান্স। সো থেভনিন রেজিস্ট্যান্স আর নর্টন রেজিস্ট্যান্স আসলে কিন্তু একই রেজিস্ট্যান্স, ঠিক আছে? আচ্ছা, এই গেল রেজিস্ট্যান্সের কথা। এখন হচ্ছে আমার কোয়েশ্চেন, যেই কারেন্ট যে আইএন, সেই আইএন কারেন্টটা হচ্ছে কত? ওকে, সো আইএন কারেন্টটা কত সেটার জন্য হচ্ছে আবারও আমরা কনসেপ্ট অফ ইকুইভ্যালেন্সটা ব্যবহার করব সেটা বের করার জন্য। তো ফার্স্টেই দেখো, এই সেকেন্ড যেই ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করেছি, সেকেন্ড সার্কিটটা, এখানে এ আর বি টার্মিনালের মধ্যে আমি যদি একটা অ্যামিটার প্লেস করি তাহলে অ্যামিটারটা কত কারেন্ট রিড করবে? অ্যামিটার প্লেস করে দেওয়া মানে কি, এসেনশিয়ালি এটা একটা শর্ট সার্কিট, কারণ অ্যামিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্সটা হচ্ছে 0, ঠিক আছে? সো অ্যামিটার যেহেতু একটা শর্ট সার্কিট, আমার আর এন রেজিস্ট্যান্সটা শর্ট সার্কিটেড হয়ে যাবে, দ্যাট ইজ এটার মধ্য দিয়ে আর কোনো কারেন্ট যাবে না। এই আইএন কারেন্টটা সম্পূর্ণভাবে হচ্ছে এই অ্যামিটার দিয়ে ফ্লো করবে। কাজে আমার অ্যামিটারটা রিড করবে, অ্যামিটারের রিডিংটা বেসিক্যালি এবি টার্মিনালটা শর্ট করে যে কারেন্ট রিডিংটা পাই সেটাই হইল আমার অ্যামিটারের রিডিং, কারণ অ্যামিটার কানেক্ট করা আর শর্ট করে দেওয়া একই কথা। সো এবি টার্মিনালটা যদি শর্টেড থাকে তাহলে হচ্ছে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে কি ফুল এই আইএন কারেন্টটা, ঠিক আছে? সো এই সার্কিটটা যেহেতু এই সার্কিটের ইকুইভ্যালেন্ট, এইটারও এবি টার্মিনাল যদি আমি শর্ট করে দেই তাহলে এই এবি টার্মিনাল দিয়ে কি আইএন পরিমাণ কারেন্টই যেতে হবে। তার মানে আমি যেই লিনিয়ার 2 টার্মিনাল সার্কিটের নর্টন ইকুইভ্যালেন্ট বের করতে চাই, সেই সার্কিটটার এবি টার্মিনালটা শর্ট করে দিয়ে অথবা এবি টার্মিনালের মধ্যে একটা অ্যামিটার প্লেস করে যেই কারেন্ট ভ্যালুটা আমি পাবো সেই কারেন্টটার নাম আমি দিলাম আই এবি শর্ট। এই কারেন্টটা হইতে হবে কি এইটার শর্ট সার্কিটেড কারেন্টটার সমান, অ্যান্ড এইখানে শর্ট সার্কিটেড কারেন্টটা কত আমরা জানি আইএন। তাহলে এই শর্ট কারেন্টটা, দ্যাট ইজ মূল সার্কিটের যেই এবি শর্ট সার্কিটেড কারেন্ট, সেটাও হইতে হবে কি আইএনের সমান। সেক্ষেত্রে আমার দুইটা সার্কিট ইকুইভ্যালেন্ট হবে। কাজেই আমার নর্টন ইকুইভ্যালেন্ট বের করার জন্য যখন আমার আইএনটা বের করতে হবে, সেই আইএনটার কিছুই না, যেই সার্কিটের নর্টন ইকুইভ্যালেন্ট আমি বের করতে চাচ্ছি তার যেই 2 টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট বের করতে চাচ্ছি সেই 2টা টার্মিনালকে আমি শর্ট করে দিব, অ্যান্ড শর্ট করে সেই শর্ট সার্কিট দিয়ে যে কারেন্টটা হচ্ছে ফ্লো করতেছে এই ডিরেকশানে, এ থেকে বি ডিরেকশানে, দ্যাট ইজ আইএবি শর্ট সার্কিট, সেই কারেন্টটার যেটা ভ্যালু পাবো সেটাই হবে কি আমার আইএন কারেন্ট। কারেন্টের ডিরেকশানটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ দেখো আমার কারেন্ট, দুইটা কারেন্টকে আমি সেম বলা মানে কারেন্ট দুইটার মানও সমান হতে হবে এবং ডিরেকশানও সমান হতে হবে। তো সেকেন্ড সার্কিটটাতে যখন আমি শর্ট করে দিই আইএন কারেন্টটা কিন্তু আরএনের মধ্য দিয়ে আর যাচ্ছে না এবং শর্ট পাথের মধ্যে দিয়ে এই ডিরেকশানে কারেন্টটা যাচ্ছে। কাজেই আমার যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা, দ্যাট ইজ প্রথম সার্কিটটা আর দ্বিতীয় সার্কিটটা, এরা তো হচ্ছে পরস্পর ইকুইভ্যালেন্ট। কাজে এই সার্কিটে, ইকুইভ্যালেন্ট সার্কিটে যদি আমার এই ডিরেকশানে কারেন্ট যায়, মূল সার্কিটেও আমার সেম ডিরেকশানে, দ্যাট ইজ এ থেকে বি ডিরেকশানে কারেন্ট যেতে হবে। এখানেও কিন্তু আমার এ থেকে বি ডিরেকশানে কারেন্টটা ফ্লোয়িং, তার জন্য এই সার্কিটেও আমি কারেন্টটাকে বলতেছি আই এ বি এবং ব্র্যাকেটে লিখতেছি শর্টেড, মানে এবি শর্ট করা। এখানেও হচ্ছে আমি কারেন্টটাকে বলতেছি আই এ বি, ব্র্যাকেটে শর্ট বলতে বোঝাচ্ছি এবি টার্মিনাল শর্ট করা। আর এ বিটা কেন লিখতেছি, কারেন্টটা এ থেকে বি এর দিকে যাচ্ছে দুইটা সার্কিটেই। সো দুইটা সার্কিটেই আমার আইএন পরিমাণ কারেন্ট যাচ্ছে এ থেকে বি ডিরেকশানে, ঠিক আছে? সো যখন আমার কোনো একটা সার্কিটের নর্টন ইকুইভ্যালেন্ট বের করতে হবে,
নর্টন ইকুইভ্যালেন্ট বের করা মানে কি আমার আইএন কত বের করা লাগবে এবং আরএন কত বের করা লাগবে। আইএন বের করার জন্য আমরা কি করব, মূল সার্কিটের এবি টার্মিনালের মধ্যে একটা অ্যামিটার প্লেস করব, দ্যাট ইজ এবি টার্মিনালটাকে আমি শর্ট করে দিব এবং দেখব এ থেকে বি টার্মিনালে কত কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টটাই হবে আমার নর্টন কারেন্ট আইএন। এবং আরএন বের করব একদম থেভেনিন রেজিস্ট্যান্স যেই সিস্টেমে বের করতাম সেই সিস্টেমে, দ্যাট ইজ এবি টার্মিনালের ওই পাশে যে ফিক্সড পোর্শনটুকু আছে সেই ফিক্সড পোর্শনটুকু যতটুকু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমাকে দেয় সেটাই হবে আমার নর্টন রেজিস্ট্যান্স, ঠিক যেটা থেভেনিন রেজিস্ট্যান্স ছিল। ঠিক আছে, এখন দেখো আমি তিনটা সার্কিট একটু পাশাপাশি আঁকি, একটা জিনিস হচ্ছে তোমাদের বোঝানোর জন্য, সেটা হচ্ছে একটা লিনিয়ার 2 পোর্টের একটা সার্কিট, সেটাকে আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট দিয়ে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এবং সেটাকে আমরা নর্টন ইকুইভ্যালেন্ট দিয়ে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এখন দেখো থেভেনিন সার্কিটটাও কিন্তু কি এই লিনিয়ার সার্কিটটার ইকুইভ্যালেন্ট এবং নর্টন সার্কিটটাও হচ্ছে এই লিনিয়ার সার্কিটটার ইকুইভ্যালেন্ট। কাজেই আমার এই থেভেনিন সার্কিট এবং নর্টন সার্কিট এরা কিন্তু আবার পরস্পর ইকুইভ্যালেন্ট, তাই না? এখন দেখো তো একটু চেহারাটার দিকে তাকায় যে বলা যায় কি না যে নর্টন সার্কিট থেভেনিন সার্কিটের একটা সোর্স ট্রান্সফরমেশন ভার্সন অথবা ভাইস ভার্সা, দ্যাট ইজ এই থেভেনিন যে সার্কিটটা সেটাকে আমি যদি ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে ট্রান্সফর্ম করি তাহলে আমি এরকম একটা চেহারা পাবো, নর্টন সার্কিটের মতো চেহারা পাবো। এবং নর্টন সার্কিটটাকে আমি যদি কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে ট্রান্সফর্ম করি তাহলে আমি কি থেভেনিনের মতো একটা চেহারা পাবো। কাজেই এরকম দুইটা সার্কিট যদি ইকুইভ্যালেন্ট হয়, সোর্স ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমরা প্রমাণ করেছিলাম না। আচ্ছা, এখানে একটা উল্লেখ্য একটা জিনিস মেনশন করতে হবে, নোটওয়ার্দি, সেটা হচ্ছে কি আরটিএইচ আর আরএন এরা কিন্তু সেম রেজিস্ট্যান্স, দ্যাট ইজ এবি টার্মিনাল দিকে তাকায়, এবি টার্মিনাল দিয়ে তাকিয়ে আমি যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা পাচ্ছি সেটাই হচ্ছে আরটিএইচ, সেটাই হচ্ছে আরএন। সো এই দুইটা কিন্তু বেসিক্যালি সেম রেজিস্ট্যান্স, ঠিক আছে, দুইটা রেজিস্ট্যান্স সেম। তো সোর্স ট্রান্সফরমেশনে আমরা কিন্তু প্রুফ করেছিলাম যে একটা যদি আমার ভোল্টেজ সোর্স থাকে তার সাথে যদি একটা রেজিস্ট্যান্স থাকে অ্যান্ড সেটার ইকুইভ্যালেন্ট যে সোর্স ট্রান্সফরমেশন ভার্সন, সেখানে একটা কারেন্ট সোর্স থাকে এবং সেম রেজিস্ট্যান্সটা কি প্যারালালে থাকে, এবং এই ক্ষেত্রে এই কারেন্ট সোর্সটার ভ্যালুটা কি হয়, এই ভোল্টেজ সোর্সটার ভ্যালু ডিভাইডেড বাই কি রেজিস্ট্যান্সটার ভ্যালু। সো দেখো এই দুইটা সার্কিট, দ্যাট ইজ থেভেনিন আর নর্টনের যেই দুইটা সার্কিট, সেই দুইটা সার্কিট কিন্তু বেসিক্যালি সোর্স ট্রান্সফরমেশানে আমরা যেরকম সার্কিটের মধ্যে সোর্স ট্রান্সফরমেশান দেখেছিলাম ঠিক সেরকম এরা দেখতে। এখানেও হচ্ছে আমাদের সোর্স ট্রান্সফরমেশনের ক্ষেত্রেও আমাদের রেজিস্ট্যান্সটা সেম ছিল, থেভেনিন নর্টনের ক্ষেত্রেও রেজিস্ট্যান্সটা সেম। কাজেই সোর্স ট্রান্সফরমেশনের ক্ষেত্রে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে যে রিলেশনটা থাকে দ্যাট ইজ ভি ইজ ইকুয়াল টু হয় আইআর সোর্স ট্রান্সফরমেশনের ক্ষেত্রে। কাজেই থেভেনিন আর নর্টনের ক্ষেত্রেও এরা যেহেতু হচ্ছে এই সোর্স ট্রান্সফরমেশনের সার্কিট দুইটার মতোই এদের মধ্যে সম্পর্কটা, এদের মধ্যেও একই সম্পর্ক হচ্ছে এক্সিস্ট করবে, এবং এটাও তুমি ওই যে কনসেপ্ট অফ ইকুইভ্যালেন্স দিয়ে প্রমাণ করতে পারবা। ঠিক সোর্স ট্রান্সফরমেশন পড়ানোর সময় যে আমরা প্রমাণ করছিলাম যে এই ভোল্টেজ সোর্সটার সাথে এই কারেন্ট সোর্সটার সম্পর্ক হচ্ছে ভি ইজ ইকুয়াল টু আইআর,
ঠিক সেভাবে আমরা থেভনিন ইকুইভ্যালেন্ট আর নর্টন ইকুইভ্যালেন্টের ক্ষেত্রেও প্রমাণ করতে পারবো ওই কনসেপ্ট অফ ইকুইভ্যালেন্স ব্যবহার করে, ঠিক যেরকম সোর্স ট্রান্সফরমেশনে ব্যবহার করেছিলাম সেটা ব্যবহার করে আমরা প্রমাণ করতে পারবো যে এই ভোল্টেজ সোর্সটা এবং এই কারেন্ট সোর্সটার মধ্যেও সিমিলার সম্পর্ক বিদ্যমান। দ্যাট ইজ ভিটিএইচ ইজ ইকুয়াল টু হবে কত, আইএন ইন্টু আরটিএইচ অথবা আরএন, যেটাই বলো না কেন, রেজিস্ট্যান্সটা তো সেম, ঠিক আছে। অথবা আমি বলতে পারি আইএন সমান হবে ভিটিএইচ বাই আরটিএইচ। সো তুমি যদি বেসিক্যালি নর্টন ইকুইভ্যালেন্ট বের করতে চাও, তুমি চাইলে এভাবেও করতে পারো যে শুরুতে তুমি সার্কিটটার থেভনিন ইকুইভ্যালেন্ট বের করে নিবা, এরপর সেটাকে তুমি সোর্স ট্রান্সফরমেশন করবা। সোর্স ট্রান্সফরমেশন করলে কি হবে, তোমার এই সিরিজ রেজিস্ট্যান্সটা এখন সোর্সের সাথে প্যারালালি চলে আসবে এবং কারেন্ট সোর্সটা হবে কি, ভোল্টেজ সোর্সের ভ্যালু ডিভাইডেড বাই দ্য রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো আইএন সমান যে তোমার ভিটিএইচ বাই আরটিএইচ হবে, এই প্রুফটা তো একদম সোর্স ট্রান্সফরমেশনে যে প্রুফটা করে আসছি, দ্যাট ইজ এই প্রুফটা একদম সেম প্রুফ, কনসেপ্ট অফ ইকুইভ্যালেন্স ব্যবহার করে করা হয়েছিল। এটা আর এখন নতুন করে করলাম না। তাছাড়া তোমরা খালি চোখেও চেহারা দেখেই বুঝতেছো যে নর্টন আর কিছুই না, থেভনিনের একটা সোর্স ট্রান্সফর্মড হওয়া ভার্সান। এখন আসো যেটা ইন্টারেস্টিং ব্যাপার, যে সোর্স ট্রান্সফরমেশনের কনসেপ্টটা আসছেই নর্টন যখন তার থিওরামটা দেয় তখন। নর্টন যখন থিওরামটা দেয় তখন দেখা যায় যে তার থিওরামটা থেভনিনের থিওরামের মতোই। অ্যান্ড এরপরে কি করা হয়, থেভনিনের ইকুইভ্যালেন্টটা আর নর্টনের ইকুইভ্যালেন্টটার মধ্যে সম্পর্ক কী সেটা ইনভেস্টিগেট করা হয় এবং তারপরে আবিষ্কার হয় যে এভাবে ভোল্টেজ সোর্সের সাথে যদি সিরিজে রেজিস্ট্যান্স থাকে সেটাকে সোর্স ট্রান্সফরমেশন করে একটা কারেন্ট সোর্সের সাথে প্যারালাল রেজিস্ট্যান্স হিসেবে রিপ্রেজেন্ট করা যায়। কাজেই সোর্স ট্রান্সফরমেশনের কনসেপ্টটা আসছেই নর্টনের থিওরামটা দেওয়ার পর, নর্টন ইকুইভ্যালেন্টের সাথে থেভনিন ইকুইভ্যালেন্টের কোথায় মিলটা সেটা ইনভেস্টিগেট হওয়ার পর। ওকে, সো সোর্স ট্রান্সফরমেশনকে এই কারণে থেভনিন নর্টন ট্রান্সফরমেশনও বলা হয়। সোর্স ট্রান্সফরমেশন করা মানে কি, থেভনিন সার্কিট থেকে নর্টন সার্কিটে নেওয়া অ্যান্ড ভাইস ভার্সা। কাজেই সোর্স ট্রান্সফরমেশনকে থেভনিন নর্টন ট্রান্সফরমেশনও বলে। এখন আসো আমরা নর্টনস থিওরামের ম্যাথ করব। আচ্ছা, এই সার্কিটটার এবি টার্মিনালের মধ্যে নর্টন ইকুইভ্যালেন্টটা কি সেটা বের করতে হবে। নর্টন ইকুইভ্যালেন্ট বের করতে চাওয়া মানে কি, আমার আইএনটা কত সেটা বের করা লাগবে এবং আরএনটা কত সেটা বের করা লাগবে। তো চলো শুরুতে আইএনটা কত বের করা যাক। আইএন কত সেটা যদি আমি বের করতে চাই তাহলে আমার সবার আগেই কি করতে হবে, এই এবি টার্মিনালকে শর্ট করে দিতে হবে। কারণ আইএন কি, এ থেকে বি এর মধ্য দিয়ে যদি একটা শর্ট সার্কিট থাকে বা একটা অ্যামিটার কানেক্টেড থাকে তাহলে এ থেকে বিতে যেই কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটাই কি আমার নর্টন কারেন্ট। সো আমি যেটা করব, এ আর বি টার্মিনালকে আমি শর্ট করে দিলাম, ঠিক আছে। তো এ আর বি টার্মিনালকে এখন যদি শর্ট করে দেই তাহলে এই কারেন্টটাই হবে আমার আইএন কারেন্ট। সো একটা জিনিস দেখো, যেই মাত্র আমি এবিকে শর্ট করে দিলাম সেই মাত্র কি আমার এই যে 5 ওহমটা, এই 5 ওহমটা শর্ট সার্কিটেড হয়ে গেল, এটা কিন্তু শর্ট সার্কিটেড হয়ে গেল। সো এইটাকে তুমি এখন
সার্কিটে কানেক্টেড নাই এভাবে চিন্তা করতে পারো, কারণ এর মধ্য দিয়ে এখন আর কোনো কারেন্টও যাবে না, তার মানে এর মধ্য দিয়ে কোনো ভোল্টেজ ড্রপও হবে না। সো এই 5 ওহমটার এখন আর সার্কিটে কোনো ভূমিকা নেই। সো আপাতত এটাকে আমরা সার্কিট থেকে ডিসকানেক্ট করে রাখতে পারি, ঠিক আছে। জাস্ট একটা জিনিস, যেহেতু আমি মূল কোয়েশ্চেনে যে সার্কিটটা ছিল সেটার উপর দিয়ে আইএন বের করা শুরু করে দিছি, তার জন্য হচ্ছে 5 ওহমটাকে পুরোপুরি না উঠাই দিয়ে এখানে হচ্ছে ফ্লোটিং অবস্থায় রাখি। জাস্ট আরএনটা বের করার সময় আমাদের আবার এই 5 ওহমটা কাজে লাগবে। সো সেটা যাতে আমাদের স্মরণে থাকে তার জন্যই 5 ওহমটাকে এরকম ফ্লোটিং কন্ডিশনে আমি রেখে দিলাম, ঠিক আছে। সো এখন আইএনটা কত সেটা বের করার জন্য আমি ব্যবহার করব, নোডাল অ্যানালাইসিস ব্যবহার করব। নোডাল অ্যানালাইসিস দিয়ে কী হবে দেখো, ফার্স্টে হচ্ছে আমার একটা গ্রাউন্ড টার্মিনাল ড্র করা লাগবে। তো গ্রাউন্ড টার্মিনাল যদি ড্র করি, এটা একটা 12 ভোল্ট সোর্স, কাজে সে 12 ভোল্ট রাইজ ঘটাবে 0 ভোল্ট থেকে, কাজে এই নোডের ভোল্টেজ হবে 12 ভোল্ট। এখন হচ্ছে আমি এই নোডের যে ভোল্টেজ সেটার নাম দিই হচ্ছে ভি। আবার দেখো এই বি নোড যেটা সেটা কিন্তু গ্রাউন্ড, এ নোড যেটা সেটাও শর্ট সার্কিট করে দেওয়া, কাজেই এটাও কিন্তু গ্রাউন্ড, কাজেই এখানেও হচ্ছে আমার 0 ভোল্ট। ওকে, সো এখন আমরা এই ভি ভোল্টেজ যেই নোডে, সেই নোডে হচ্ছে কেসিএলটা লিখব। তো দেখো একটা কারেন্ট যাচ্ছে হচ্ছে এই 4 ওহম ব্রাঞ্চের মধ্য দিয়ে এই নোড থেকে, সেই কারেন্টটা কত হবে লিভিং ডিরেকশনে ভি মাইনাস 12 ডিভাইডেড বাই 4। তারপরে 8 ওহমের মধ্য দিয়ে একটা যাচ্ছে এবং সেটা যাচ্ছে ডাইরেক্ট গ্রাউন্ডে চলে যাচ্ছে, কাজে এটাকে আমরা বলতে পারি ভি মাইনাস 0/8 অথবা V/8। এবং এন্টারিং ডিরেকশনে আছে শুধুমাত্র 2 অ্যাম্পিয়ার কারেন্ট, কাজেই লিভিং কারেন্টের সাম হবে এন্টারিং 2 অ্যাম্পিয়ার কারেন্টের সমান কেসিএল অনুযায়ী। এইটা সলভ করে তুমি পাবা V ইজ ইকুয়াল টু 40/3। তো V যদি 40/3 হয় তাহলে দেখো এই যে এই কারেন্টটা 8 ওহমের মধ্য দিয়ে যেই কারেন্টটা যাচ্ছে এই ভি ভোল্টেজ থেকে গ্রাউন্ডের দিকে, সেটাই কিন্তু আমার আইএন কারেন্ট। অ্যান্ড এই কারেন্টটা কত ভি মাইনাস 0 ডিভাইডেড বাই 8, এবং এই কারেন্টটাই কিন্তু আমার আইএন কারেন্টটা। সো আইএন সমান আমি বলতে পারি ভি মাইনাস 0/8 অথবা V/8। সো এই হিসাবটা করলে তুমি পাবা 5/3 অ্যাম্পিয়ার। সো আইএন পেয়ে গেলাম 5/3 অ্যাম্পিয়ার। তো আইএনটা পেয়ে যাওয়ার পর এখন আমি আরএন হিসাব করব, বাকি জিনিসপত্র মুছে দেই। আইএনটা যে 5/3 অ্যাম্পিয়ার সেটা হচ্ছে এক জায়গায় লিখে রাখি। এখন এই সার্কিটটা থেকে যে আমরা আরএন বের করব তার জন্য সার্কিটটাকে একটু ক্লিন করি। এ আর বি টার্মিনাল শর্ট করছিলাম আইএন বের করার জন্য, সেটা উঠাই দিলাম। এবং 5 ওহমটাকে হচ্ছে আমি আবার কানেক্ট করে দিলাম, ঠিক আছে। এখন দেখো আরএনটা হবে কি, এ বি দিয়ে তাকায় আমি যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাই সেটা। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের জন্য আমরা কি করি, কারেন্ট সোর্সকে আমরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সকে আমরা ওপেন করে দেই, অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সকে কি করি খেয়াল আছে, শর্ট করে দিই। সো এখন দেখো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা এদিক দিয়ে তাকায় আমি কত পাবো, এই 8 আর 4 ওহম থাকবে সিরিজে, 8 আর 4 ওহম থাকবে সিরিজে, এবং এদের সাথে প্যারালালি থাকবে কত 5 ওহম। এই হিসাবটা করলে পাবা তুমি 60/17 ওহম, এবং এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটাই হচ্ছে আমার কত আরএন, কাজে আরএন আমি পেলাম 60/17 ওহম। সো আমার নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি হবে দেখো, একটা কারেন্ট সোর্স থাকবে যেটা কিনা 5/3 অ্যাম্পিয়ার, এবং তার সাথে প্যারালালি একটা রেজিস্ট্যান্স থাকবে যেটা কিনা 60/17
ওহম। ঠিক আছে, সো আমার ম্যাথটা সলভ হয়ে গেল। নর্টন ইকুইভ্যালেন্ট বের করতে বলেছিল এবি টার্মিনালের মধ্যে, ইট ইজ ডান। সো এখন আমরা নর্টনের আরেকটা প্রবলেম সলভ করব। আচ্ছা, এখন ফার্স্টেই হচ্ছে আমি আইএনটা কত সেটা হচ্ছে বের করে নেই। আইএনটা বের করার জন্য আমরা হচ্ছে কি করি, এবি টার্মিনাল যেটা সেটাকে হচ্ছে শর্ট করে দিই। তো করি, এই এ আর বি টার্মিনালটাকে আমি শর্ট করে দিলাম। এই শর্টের মধ্য দিয়ে এ থেকে বি ডিরেকশানে যে কারেন্টটা যাচ্ছে সেটাই হচ্ছে আমার আইএন। তো আইএনটা কত আবারও হচ্ছে বের করার জন্য, দেখো যে আইএনটা বের করার জন্য যে এবিটা শর্ট করে দিলাম আমি, শর্ট করার ফলে হচ্ছে কি হইলো, এই 2 ওহমটা এখন কিন্তু শর্ট হয়ে গেছে। এই 2 ওহমের মধ্য দিয়ে এখন কোনো কারেন্টও যাবে না। তো 2 ওহমের মধ্য দিয়ে যদি হচ্ছে কোনো কারেন্ট না যায় তাহলে এর মধ্য দিয়ে কোনো ভোল্টেজও ড্রপ হবে না। কাজেই ভিএক্স সমান কিন্তু কি 0 ভোল্ট। তো ভিএক্স সমান যদি 0 হয় এই 2ভিএক্সও কিন্তু কি হবে 0 ভোল্ট হবে। তো 0 ভোল্ট মানে তুমি এটাকে বেসিক্যালি একটা শর্ট হিসেবেই চিন্তা করতে পারো। এটার আর কোনো এখন রেজিস্ট্যান্সও থাকবে না, কারণ ভোল্টেজ নাই মানে কি, রেজিস্ট্যান্স মানে আমরা কি জানি ভোল্টেজ বাই কারেন্ট। সো ভোল্টেজ ভ্যালু না থাকা মানে সে এসেনশিয়ালি এখন একটা শর্ট সার্কিটই হবে, তার কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্সও এখন আর প্লে করবে না, আর ভোল্টেজ তো জিরোই। সো দেখো এই 2 ওহম সে শর্ট সার্কিট হয়ে গেল, তার জন্য ভিএক্সটাও 0। সো এটাকে আমরা ডিসকানেক্ট করে দিতে পারি সার্কিট থেকে, এবং ভিএক্স সমান 0 ভোল্ট হয়ে যাওয়ার কারণে 2ভিএক্সও 0 ভোল্ট হয়ে গেল। তার মানে এটার ভোল্টেজ ভ্যালু 0, ইন্টারনাল রেজিস্ট্যান্সও এখন 0, কারণ রেজিস্ট্যান্স মানেই হলো ভোল্টেজ বাই কারেন্ট, ভোল্টেজ 0 কাজে রেজিস্ট্যান্সও 0। সো এটারও আমরা এখন একটা শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করে ফেলতে পারি। ঠিক আছে, এখন দেখো আমার এ আর বি এর মধ্যে 3টা জিনিস প্যারালালি আছে, একটা শর্ট সার্কিট, একটা কারেন্ট সোর্স এবং একটা 6 ওহম। এখন এই 10 অ্যাম্পিয়ার কারেন্টটা সে এই নোডে এসে দেখবে তার নেগেটিভ টার্মিনালে রিটার্ন করার জন্য 2টা পাথ আছে, একটা শর্ট সার্কিটেড পাথ এবং একটা রেজিস্টিভ পাথ। যথারীতি শর্ট সার্কিটটা রেজিস্ট্যান্সের প্যারালালি থাকার জন্য এই 6 ওহমটার মধ্য দিয়েও আর কোনো কারেন্ট যাবে না, দ্যাট ইজ এটাও 6 ওহমটাও এখন শর্ট সার্কিটেড হয়ে গেছে, ফুল কারেন্টটা এখন শর্ট সার্কিটের মধ্য দিয়ে যাবে। সো আমি 6 ওহমটাকেও উঠাই দিতে পারি। 6 ওহম উঠায় দেওয়ার মানে কি, এই ফুল 10 অ্যাম্পিয়ার কারেন্টটা সেই হলো শর্ট সার্কিটটার মধ্য দিয়ে যাবে, দ্যাট ইজ এই আইএন যেটা শর্ট সার্কিট কারেন্ট সেটা হচ্ছে কি এই 10 অ্যাম্পিয়ার। ঠিক আছে, সো আইএনটা কত আমরা বের করে ফেললাম, এটা আমরা এক সাইডে লিখে রাখি যে আইএনটা হলো 10 অ্যাম্পিয়ার। এখন হচ্ছে আমরা আরএন বা আরএন বলতে আরটিএইচও বলতে পারো, আরএনটা কত সেটা হচ্ছে আমরা বের করব। ঠিক আছে, তো যখন হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হয় তখন আমরা কি করি, ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে আমরা অফ করে দেই, কিন্তু ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে অ্যাজ ইট ইজ রাখি, এবং সেটাকে অ্যাক্টিভ করার জন্য আমরা হচ্ছে পরে দিয়ে কি করি, বা সেটার কন্ট্রিবিউশনটা বোঝার জন্য আমাদের আগে থেকে বোঝার কোনো ওয়ে থাকে না, সেই ক্ষেত্রে আমরা
এই এ আর বি টার্মিনালের মধ্যে একটা ভোল্টেজ সোর্স বা একটা কারেন্ট সোর্স অ্যাপ্লাই করি, যেটা কিনা একটা নোন ভ্যালু থাকে, দেন সেই সোর্সটা কত কারেন্ট পাঠাচ্ছে অথবা সোর্সটার অ্যাক্রসে কত ভোল্টেজ আসতেছে সেটা মেজার করি, দেন ওহমস ল অ্যাপ্লাই করে ভোল্টেজ বাই কারেন্ট ভ্যালু কত সেটা বের করি। সেটাই হয় আমার এ আর বি এর মধ্যকার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো এখানে যেহেতু আমার ডিপেন্ডেন্ট সোর্স আছে, এখানেও আমি সেম কাজটাই করব। ফার্স্টে আমার কাজ হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করার জন্য ইন্ডিপেন্ডেন্ট সোর্সটাকে টার্ন অফ করে দেওয়া। তো 10 অ্যাম্পিয়ার সোর্সটাকে আমি টার্ন অফ করে দিলাম। এখন আমি এই প্রবলেমটা হচ্ছে একটা ভোল্টেজ সোর্স বসিয়ে সলভ করব। আমি একটা 1 ভোল্টের ভোল্টেজ সোর্স বসালাম। এই ভোল্টেজ সোর্সের ভ্যালুটা 1 ভোল্টই নিতে হবে এমন কোনো কথা না, তুমি যে কোনো ভ্যালু নিতে পারো, এবং ভোল্টেজ সোর্সই বসাইতে হবে এমন কোনো কথা না, তুমি এখানে কারেন্ট সোর্সও বসাইতে পারো যে কোনো ভ্যালুর। সো এখন আমার দেখার বিষয় যে 1 ভোল্টের সোর্সটা সে হচ্ছে কত কারেন্ট পাঠায়। ধরে নেই এই কারেন্টটার নাম হচ্ছে আই নট। আই নট কারেন্টটা কত সেটা যদি আমি জেনে যাই, তাহলেই আমার এবি টার্মিনালের মধ্যে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটাই আমার নর্টন রেজিস্ট্যান্স, সেটা আমি ওহমস ল থেকে বের করতে পারি। সেটা হবে কি, এই 1 ভোল্ট বাই হচ্ছে আই নট কারেন্টটা কত সেটা। ঠিক আছে, তো এইটা আমি মেশ অ্যানালাইসিস দিয়ে হচ্ছে করব। তো একটা জিনিস হচ্ছে দেখো, এই যে ভিএক্স, যেটা ভিএক্স ভোল্টেজটা কি 2 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ, 2 ওহমটা কি সিম্পলি 1 ভোল্টের প্যারালালি আছে। তো ভিএক্স বের করতে যাওয়া মানে কি, তোমার এই 2 ওহমের অ্যাক্রসে মাল্টিমিটার বসানো, 2 ওহমের অ্যাক্রসে মাল্টিমিটার বসানো আর 1 ভোল্টের অ্যাক্রসে মাল্টিমিটার বসানো একই কথা। প্যারালাল কানেকশানে ভোল্টেজ আমরা জানি সেম, তার মানে এই 2 ওহমের অ্যাক্রসে এই প্যারালাল যে 1 ভোল্ট ভোল্টেজ সেটা ফুললি আসবে। ঠিক আছে, সো ভিএক্স সমান হচ্ছে কি 1 ভোল্ট। আচ্ছা, আমি হচ্ছে মাল্টিমিটার কথাটা বারবার ব্যবহার করি ভোল্ট মিটার বা অ্যামিটারের বদলে, কারণ ল্যাবে আমরা আসলে মাল্টিমিটারটাই ব্যবহার করে বেশি অভ্যস্ত, যেহেতু এটা দিয়ে ভোল্টেজ, কারেন্ট বা রেজিস্ট্যান্স সবই পাওয়া যায়। শুধু অ্যামিটার বা শুধু ভোল্ট মিটার এটা আসলে কমই ব্যবহার করি আমরা ল্যাবে, সার্কিট ল্যাবে। সো যেটা হচ্ছে বলতেছিলাম, ভোল্টেজ মাপার জন্য 2 ওহমের অ্যাক্রসে ভোল্ট মিটার বসানো আর 1 ভোল্টের অ্যাক্রসে ভোল্ট মিটার বসানো একই কথা, যেহেতু এরা প্যারালালি আছে এবং প্যারালাল কানেকশানে ভোল্টেজ সেম, কাজেই 2 ওহমের অ্যাক্রসে ফুল 1 ভোল্ট ভোল্টেজটা আসবে। সো ভিএক্স সমান হবে 1 ভোল্ট। ভিএক্স সমান যদি 1 ভোল্ট হয়, 2Vx সমান হবে কত, 2 × 1 দ্যাট ইজ 2 ভোল্ট। তো এখন হচ্ছে আমি এই আই নট কারেন্টটা কত সেটা মেশ অ্যানালাইসিস দিয়ে বের করব। মেশ অ্যানালাইসিস দিয়ে বের করার জন্য আমি হচ্ছে দুইটা মেশ কারেন্ট অ্যাপ্লাই করলাম ক্লকওয়াইজ ডিরেকশানে। একটা হলো I1 আর একটা হলো I2। এখন মেশ ইকুয়েশন দুইটা লিখে আমি সলভ করে যদি I2 পেয়ে যাই, I2 কিন্তু আবার কি হবে, আই নটের অপোজিট, দ্যাট ইজ এই যে এই ব্রাঞ্চটা সেটা মেশ 2 এর একটা ব্রাঞ্চ, এই ব্রাঞ্চের মধ্য দিয়ে I2 ফ্লো করতেছে এবং এই ব্রাঞ্চের মধ্য দিয়ে আই নটও ফ্লো করতেছে, বাট তারা পরস্পর অপোজিট ডিরেকশানে, কাজে আই নট সমান বলা যায় -I2। সো আমি মেশ ইকুয়েশান লিখে I2 কত বের করব, অ্যান্ড আই নট হবে হচ্ছে তার নেগেটিভ ভ্যালু। সো মেশ 1 এর জন্য হচ্ছে দেখো ইকুয়েশানটা কত হয়, 6I1 হবে প্লাস, এখানে আমি ক্লকওয়াইজ ডিরেকশানেই ট্রাভেল করতেছি কেভিএল লেখার সময়। সো প্লাস টার্মিনাল দিয়ে আমি ঢুকবো 2Vx ভোল্টে, এবং 2Vx ভোল্টেজ মানেই হচ্ছে 2 ভোল্ট। সো প্লাস 2 ভোল্ট। তারপরে হচ্ছে এই 2 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে আমার সাথে সেম ডিরেকশানে যাবে I1 কারেন্ট এবং অপোজিট ডিরেকশানে যাবে I2 কারেন্ট। কাজেই 2 ওহমের মধ্য দিয়ে মেশ 1-এ যখন আমি ঘুরতেছি তখন 2 ওহমের মধ্য দিয়ে আমি I1 এর সাথে সেম ডিরেকশানে ট্রাভেল করতেছি, ওয়াইল I2 হচ্ছে আমার সাথে অপোজিং ডিরেকশানে, দ্যাট ইজ এই ডিরেকশানে ট্রাভেল করতেছে, আর আমি কিন্তু ট্রাভেল করতেছি এই ডিরেকশানে। সো I1 থাকবে হচ্ছে পজিটিভ সাইনে, I2 থাকবে হচ্ছে নেগেটিভ সাইনে। মেশ অ্যানালাইসিসে তো এই কথাটা বারবারই বলছি, আবারও রিপিট করলাম।
সো এটাকে সিম্পলিফাই করলে আমি পাবো 8i1 মাইনাস 2i2 ইকুয়ালস টু হবে -2। সিমিলারলি এখন হচ্ছে আমি মেশ 2 এর জন্য মেশ ইকুয়েশনটা লিখব। সেটা হবে কি যে এখনও আমি মেশ 2তে ক্লকওয়াইজ ডিরেকশানে ট্রাভেল করব। যখন আমি 2 ওহমকে ক্রস করতেছি তখন i2 আমার সাথে সেম ডিরেকশানে, অ্যান্ড 2 ওহমের মধ্য দিয়ে i1 কারেন্টও ফ্লোয়িং, কিন্তু i1 এখন আমার সাথে অপোজিং ডিরেকশানে, কারণ মেশ 2তে আমি i2 এর সাথে সেম ক্লকওয়াইজ ডিরেকশানেই ট্রাভেল করতেছি, অ্যান্ড i1 আমার সাথে অপোজিং ডিরেকশানে। কাজেই মেশ 2তে ইকুয়েশানটা হয়ে যাবে 2 ইন্টু i2 মাইনাস i1, এবং ক্লকওয়াইজ ট্রাভেল করার সময় আমি নেক্সট এলিমেন্টটা পাবো এই 1 ভোল্ট সোর্সকে, তাকে আমি পজিটিভ টার্মিনাল দিয়েই এনকাউন্টার করব। সো সে +1 হিসেবে বসবে। সো এটাকে সিম্পলিফাই করলে তুমি পাবা, এখন হচ্ছে দেখো আমি যেই মেশ ইকুয়েশান দুইটা পেলাম, এই দুইটাকে যদি আমি সলভ করি তাহলে i2 সমান আসবে -1 অ্যাম্পিয়ার। i2 যদি -1 অ্যাম্পিয়ার আসে তাহলে i0 আবার হচ্ছে -i2, কাজে i0 হবে কত? 1 অ্যাম্পিয়ার। এখন আসো rn তাহলে কত হবে? 1 ভোল্ট ডিভাইডেড বাই i0, i0 হচ্ছে আবার 1 অ্যাম্পিয়ার, সো rn হবে 1 ভোল্ট ডিভাইডেড বাই i0 এর বদলে আমি লিখতে পারি 1 অ্যাম্পিয়ার, দ্যাট ইজ 1 ওহম, অ্যান্ড in ছিল কিন্তু কি 10 অ্যাম্পিয়ার। কাজে আমার নর্টন ইকুইভ্যালেন্টটা হবে এখানে 10 অ্যাম্পিয়ার, অ্যান্ড রেজিস্ট্যান্সটা পেলাম আমরা 1 ওহম। ঠিক আছে? আচ্ছা, এখন আসো নর্টনে আমরা আরেকটা প্রবলেম সলভ করব। ওকে, এই সার্কিটটার নর্টন ইকুইভ্যালেন্ট বের করব। তো শুরুতে হচ্ছে আমরা আইএনটা কত সেটা হচ্ছে বের করে নেই। ঠিক আছে? তো আইএনটা বের করার জন্য আমরা শুরুতেই যেই কাজটা করি সেটা হচ্ছে এ আর বি টার্মিনালকে আমরা শর্ট করে দিই, অ্যান্ড এই কারেন্টটার নামই হচ্ছে আমরা দিই আইএন। তো আইএনটা বের করার জন্য নোডাল অ্যানালাইসিস ব্যবহার করব। তো এই নোডটাকে আমি গ্রাউন্ড নোড ধরে নিলাম। ঠিক আছে? তাহলে এই নোডের ভোল্টেজ হবে কত? 10 ভোল্ট, সোর্সটা হচ্ছে 10 ভোল্ট রাইজ ঘটাবে 0 ভোল্ট থেকে, সো এই নোডের ভোল্টেজ হবে 10 ভোল্ট। ঠিক আছে? এখন দেখো আইএক্স কারেন্ট সে আবার 0 ভোল্ট থেকে 10 ভোল্টের দিকে যাচ্ছে 4 ওহমের মধ্য দিয়ে। কাজে আইএক্স সমান কত? 0 মাইনাস 10 বাই 4, দ্যাট ইজ -2.5 অ্যাম্পিয়ার। ঠিক আছে? তো আইএক্স যদি হয় -2.5 অ্যাম্পিয়ার, 2ix কত হবে? 2 ইন্টু 2.5 কত হয়? 5, কাজেই 2ix হবে -5 অ্যাম্পিয়ার। সো এই যে 2ix সেটা হবে -5 অ্যাম্পিয়ার, এবং এই ব্রাঞ্চটা, এই যে 5 ওহম ব্রাঞ্চটা, সেটার মধ্যকার কারেন্ট হচ্ছে কত হয় দেখো? 5 ওহমের মধ্যে কারেন্টটা তার মানে হবে, এই কারেন্টটা 10 ভোল্ট থেকে 0 ভোল্টের মধ্যে যাচ্ছে 5 ওহমের মধ্য দিয়ে। কাজে এই কারেন্টটার নাম আমি যদি দিই আই, এই আই কারেন্টটা কি 10 ভোল্ট থেকে, এই ডিরেকশানটা কিন্তু আরবিট্রারি, আমি আমার মতো ধরে নিয়েছি, তুমি উল্টা ডিরেকশানেও ধরতে পারো। আমি হচ্ছে পরে এই যে এই এ নোডটাতে কেসিএল অ্যাপ্লাই করব।
এটা এটা নোডাল অ্যানালাইসিস দিয়ে করতেছি না, এটা অ্যাকচুয়ালি কোনো অ্যানালাইসিসই করতেছি না, মেশ বা নোডাল কোনোটাই করতেছি না। সার্কিটটা এতই সিম্পল যে আমার দু একটা হিসাব করে জাস্ট এই নোডটাতে একটা কেসিএল অ্যাপ্লাই করলেই হবে। নোডাল অ্যানালাইসিসে আমরা কিন্তু কখনোই গ্রাউন্ড নোডে কেসিএল অ্যাপ্লাই করি না। নোডাল অ্যানালাইসিসে সবসময় আমরা যে নন গ্রাউন্ড নোডগুলো থাকে সেখানে কেসিএল অ্যাপ্লাই করি, বাট এই সার্কিটে আমরা কিন্তু গ্রাউন্ড নোডে, দ্যাট ইজ এই এ নোডে কেসিএল অ্যাপ্লাই করব, কারণ এভাবে আমার ম্যাথটা সবচেয়ে ইজি হবে। তুমি বসে বসে এখানে 3টা মেশ ধরেও মেশ অ্যানালাইসিস করতে পারো, আবার হচ্ছে নোড ধরেও নোডাল অ্যানালাইসিস শুরু করে দিতে পারো, বাট তার চেয়ে আমি যেভাবে করে দেখাচ্ছি সেটা হবে সিম্পলেস্ট ওয়ে। But this is not nodal analysis, although we are using KCL, but we are applying KCL to the ground node, and ground node e KCL apply kora nodal analysis er condition er moddhe pore na, so this is not nodal analysis actually. Okay, so ekhon dekho ei I current ta koto hobe, eta arbitrary direction ami amar moto dhore niছি, তুমি উল্টা ডিরেকশনেও ধরতে পারো। সো আই কারেন্টটা যাচ্ছে 10 থেকে 0 ভোল্টের দিকে 5 ওহমের মধ্য দিয়ে, সো এটা হবে কত 2 অ্যাম্পিয়ার। এখন দেখো এ নোডে -5 অ্যাম্পিয়ার কারেন্ট, দ্যাট ইজ 2ix কারেন্ট, সেটা এন্টারিং, এবং এ নোডে এই যে I সমান 2 অ্যাম্পিয়ার কারেন্ট সেটাও এন্টারিং, এবং লিভিং ডিরেকশনের কারেন্টটা হচ্ছে IN। সো KCL অ্যাট এ, এন্টারিং ডিরেকশানে কে কে আছে, 2ix কারেন্টটা আছে এন্টারিং ডিরেকশানে, তারপরে এই I কারেন্টটা আছে এন্টারিং ডিরেকশানে, অ্যান্ড নোড এ থেকে হচ্ছে লিভ করতেছে কে IN কারেন্ট। এখন 2ix কত -5 অ্যাম্পিয়ার, I কত 2 অ্যাম্পিয়ার, ইকুয়ালস টু হলো IN। সো IN সমান আমরা পেলাম -3 অ্যাম্পিয়ার, ঠিক আছে। সো INটা কত সেটার এখন একটা নোট রেখে দিই আমরা, তার আগে হিসাবগুলো হচ্ছে মুছে ফেলি। INটা পেয়েছি আমরা -3 অ্যাম্পিয়ার, এটা আমরা এই জায়গাটায় লিখে রাখতেছি। আচ্ছা, সো দেখো এই ম্যাথটা আমি নোডাল না, মেশ না, সুপারপোজিশন না, সোর্স ট্রান্সফরমেশন না, কিছুই করি নাই, জাস্ট ছোট ছোট দু একটা হিসাব করছি। ফার্স্টে আমি একটা গ্রাউন্ড নোড ধরে নিছি, তাহলে এই নোডের ভোল্টেজ চলে আসছে 10 ভোল্ট, এই ভোল্ট যদি পেয়ে যাই, আবার 4 ওহম জানি, আবার এটা 0 ভোল্ট সেটাও জানি, তাহলে IX কত সেটা বের করে ফেলতে পারবো। IX কত জানলে 2IX কত বের করতে পারবো। আবার এই ব্রাঞ্চের কারেন্ট কত সেটাও আমি জানতে পারবো, কারণ আমি জানি এই নোডের ভোল্টেজ 10 ভোল্ট, আর এটা তো কি গ্রাউন্ড, কারণ পুরাটাই গ্রাউন্ডের সাথে একই তার দিয়ে টানা। তো 10 ভোল্ট থেকে 0 ভোল্টের মধ্য দিয়ে 5 ওহমের মধ্য দিয়ে যাচ্ছে এই কারেন্টটা, সো এই কারেন্টের ভ্যালু কত বের করতে পারবো। দেন সিম্পলি আমি এই নোডে একটা KCL ইকুয়েশন লিখে এই INটা কত বের করে ফেলতে পারি। এখন হচ্ছে RN বের করা। IN বের করার জন্য A আর B শর্ট করে ফেলছিলাম, কিন্তু এখন তো A আর B শর্ট থাকবে না। তো A আর B যদি শর্ট না থাকে, আমি হচ্ছে সার্কিটটা একদম শুরুতে যে কন্ডিশনে ছিল সেই কন্ডিশনটাতে এখন নিয়ে আসছি, অ্যান্ড আমি যেটা করব এদিক দিয়ে তাকায় যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা পাই সেটাই হবে আমার নর্টন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো যেহেতু এখানে আমার একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, তার মানে আমার এ আর বি এর মধ্য দিয়ে একটা ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স কিছু একটা অ্যাপ্লাই করা লাগবে, তাই না? এবং ইন্ডিপেন্ডেন্ট সোর্সটাকে আমি টার্ন অফ করে দিব। তো করি, ইন্ডিপেন্ডেন্ট সোর্সটাকে টার্ন অফ করে দিই। ভোল্টেজ সোর্সকে টার্ন অফ করা মানে সেটাকে আমি একটা শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করা। তো শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস যদি আমি করি, তার মানে এই 4 ওহমের মধ্য দিয়ে কি আর কোনো কারেন্ট কিন্তু যাবে না। 4 ওহমের মধ্য দিয়ে কারেন্ট না যাওয়া মানে IX সমান 0। যেহেতু প্যারালালি শর্ট সার্কিট, কারেন্ট কখনোই এই 4 ওহম দিয়ে যাবে না। IX সমান 0 হওয়া মানে
এই 2ix সমান কিন্তু আবার 0 হওয়া, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট কাজ করে নেই, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স থাকলে যেটা আমরা করি সেটা কি, এই পাশ দিয়ে আমি একটা সোর্স বসায় নেই, ঠিক আছে। কিন্তু এইখানে ফর দিস পার্টিকুলার ম্যাথ দেখো, যেইমাত্র আমি আমার ইন্ডিপেন্ডেন্ট সোর্সটাকে আমি উঠাই দিলাম, টার্ন অফ করে দিলাম, মানে ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে একটা শর্ট সার্কিট করে দিলাম, এই 4 ওহমের মধ্যকার কারেন্টটাও আমার 0 হয়ে গেল। এটা 0 হয়ে যাওয়া মানে এই ডিপেন্ডেন্ট সোর্স যেটা, সেই ডিপেন্ডেন্ট সোর্সটার কারেন্টও আমার 0 হয়ে যাওয়া। এই কারেন্ট সোর্সটার কারেন্ট 0 হয়ে যাওয়া মানে কি, এইটাকে এখন আমি একটা ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করতে পারি। এইটার কারেন্ট 0 হওয়া মানে ওপেন সার্কিট দিয়ে কারেন্ট যায় না। তাছাড়া ইন্টারনাল রেজিস্ট্যান্সও যদি তুমি কনসিডার করো, দুইটা পয়েন্টের মধ্যে যদি কারেন্ট 0 থাকে তাহলে রেজিস্ট্যান্স কি, ভোল্টেজ বাই কারেন্ট। সো তোমার নিচে যখন কারেন্টটা 0 চলে আসে, রেজিস্ট্যান্স আলটিমেটলি কি, ইনফিনিটি। দ্যাট ইজ আ ওপেন সার্কিট। সো এইটাকে এখন তুমি কি সেফলি সার্কিট থেকে উঠাই দিতে পারো, ঠিক আছে। অ্যান্ড এই 4 ওহম এখন সার্কিটে থাকা না থাকা একই কথা, কারণ এর মধ্যে দিয়ে কারেন্টও যাবে না, কারেন্ট না যাওয়া মানে ভোল্টেজও যাবে না। সো এখান দিয়ে তাকায় তুমি অ্যাকচুয়ালি শুধুমাত্র 5 ওহম রেজিস্ট্যান্স দেখতে পারবা। আচ্ছা, এখন অনেকের মনেই একটা খচখচ থেকে যেতে পারে যে এই সার্কিটে তো একটা ডিপেন্ডেন্ট সোর্স ছিল, সো এখানে আমি কোনো ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স অ্যাপ্লাই না করে এত ইজিলি বের করে ফেলতে পারবো, তাহলে কি রেজাল্ট সেম আসবে? সো দেখো, রেজাল্টটা যে সেম আসবে সেটা হচ্ছে দেখাই। আমার এপাশে কি ছিল, একটা 4 ওহম ছিল যেটার মধ্য দিয়ে কারেন্ট ix যাচ্ছিল কত, 0, এবং এখান দিয়ে একটা 2ix ছিল। অ্যান্ড এখন হচ্ছে আমি কি আরএনটা বের করার জন্য, যেহেতু ডিপেন্ডেন্ট সোর্স আছে, টিপিক্যাল নিয়মে করতে চাইলে আমি কি করলাম, সাপোজ এখানে আমি একটা 1 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স বসাই দিলাম। আমার কাজ হচ্ছে এটার অ্যাক্রসে ভোল্টেজ কত সেটা বের করা। ভোল্টেজটা কত বের করতে পারলে আমার এ আর বি টার্মিনালের মধ্যে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, দ্যাট ইজ আরএনটা হবে কত, এই ভোল্টেজটা ডিভাইডেড বাই 1 অ্যাম্পিয়ার কারেন্ট, ঠিক আছে। সো এখন আমি এই ভোল্টেজটা কত সেটা বের করতে চাই। তো ভোল্টেজটা কত বের করার আগে হচ্ছে দেখি আমার আইএক্সটা হচ্ছে 0, কারণ এটার প্যারালালি আছে শর্ট সার্কিট, কাজে এখানে কোনো ভোল্টেজ ড্রপও হবে না, ইফেক্টিভলি এটাকে সার্কিট থেকে উঠায় দেওয়া যায়। আবার আইএক্স 0 মানে 2ix 0 অ্যাম্পিয়ার, 0 অ্যাম্পিয়ার মানে এখানে একটা ওপেন সার্কিট, যেটা বলতেছিলাম 0 অ্যাম্পিয়ার যাওয়া মানে সেটা একটা ওপেন সার্কিট। তুমি রেজিস্ট্যান্স দিয়ে চিন্তা করলেও রেজিস্ট্যান্স মানেই হলো ভোল্টেজ বাই কারেন্ট। কারেন্ট যদি 0 অ্যাম্পিয়ার হয়ে যায় তাহলে রেজিস্ট্যান্সটা হবে কত, ইনফিনিটি, দ্যাট ইজ আ ওপেন সার্কিট। সো তুমি এখন এই ডিপেন্ডেন্ট সোর্সটাকে একটা ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করতে পারো। এখন হচ্ছে আমার এই ভোল্টেজটা কত সেটা বের করতে হবে, ঠিক আছে। এটা আমি কেভিএল দিয়ে বের করব। অ্যান্ড দেখো, এই 1 অ্যাম্পিয়ার কারেন্ট সে হচ্ছে এই ডিরেকশানে ফ্লোয়িং। আমি এখন কেভিএল ইকুয়েশনটা লেখার সময় অ্যান্টি ক্লকওয়াইজ ট্রাভেল করব। অ্যান্টি ক্লকওয়াইজ ট্রাভেল করলে আমি হচ্ছে এই যে ভি ভোল্ট তাকে এনকাউন্টার করি কি, নেগেটিভ টার্মিনাল দিয়ে। কাজেই এটাকে আমি লিখব কি, -v। আবারও বলতেছি, আমি অ্যান্টি ক্লকওয়াইজ ট্রাভেল করতেছি এবং কারেন্টের সাথে সেম ডিরেকশানে। সো ভিকে আমি এন্টার করতেছি মাইনাস টার্মিনাল দিয়ে, সো এটাকে আমি -v লিখলাম। এবং এই 5 ওহমের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে, এবং এই কারেন্টটা ফ্লো করতেছি কি আমার সাথে একই ডিরেকশানে, দ্যাট ইজ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে। কাজেই 5 ওহমের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ সেটাকে আমি লিখতে পারি +5 × 1, কারণ প্লাস কেন, আমি যেই ডিরেকশানে কারেন্টও সেই ডিরেকশানে, কাজেই +5 = 0। সো ভি ইকুয়ালস টু হবে 5। ভি যদি হয় 5 তাহলে আরএন কত আসে, 5 ভোল্ট ডিভাইডেড বাই 1 অ্যাম্পিয়ার,
দ্যাট ইজ Rn আবারও আসলো 5 ওহম। একটু আগে যে আমি ডিপেন্ডেন্ট সোর্স না বসায় ডিপেন্ডেন্ট বলতেছি, এই 1 অ্যাম্পিয়ার সোর্স বা কোনো সোর্স না বসায় স্ট্রেট ফরওয়ার্ডভাবেই দেখাই দিছিলাম যে 5 ওহম আসতেছিল, কারণ ডিপেন্ডেন্ট সোর্স যেটা ছিল সেটা আইদার ওয়ে আমার ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাইতেছে, কারণ সে ডিপেন্ডেন্ট হচ্ছে এমন একটা ব্রাঞ্চের কারেন্টের প্রতি যেই কারেন্টটা সবসময় থাকবে 0, কারণ কি সেই ব্রাঞ্চের সাথে প্যারালালি একটা শর্ট সার্কিট আছে। তো সেই ব্রাঞ্চের কারেন্ট যদি 0 হয়, এই ডিপেন্ডেন্ট সোর্সটা ডিপেন্ড করতেছে এই কারেন্টের উপর, সেও 0ই হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ওপেনই হয়ে যাচ্ছে, আমি এখানে কোনো সোর্স অ্যাপ্লাই করি বা না করি। সো তখনও আমি স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতেও 5 ওহম পাইছিলাম। আবার তুমি যদি টিপিক্যালিও অ্যাপ্রোচ করো যে এখানে তুমি একটা সোর্স বসায় নি বা 1 অ্যাম্পিয়ার, তাহলেও তুমি সময় লাগবে না, 1 মিনিট সময় লাগবে বের করতে, এই 5 ওহম অ্যান্সারেই তুমি রিচ করবা আলটিমেটলি। সো এখন দেখো আমার আইএন ছিল -3 অ্যাম্পিয়ার এবং রেজিস্ট্যান্সটা আসছে হচ্ছে 5 ওহম। তো -3 অ্যাম্পিয়ার উপরের দিকে যাচ্ছে, এটাকে তুমি চাইলে এইভাবেও রিড্রও করতে পারো, দ্যাট ইজ 3 অ্যাম্পিয়ার কারেন্ট নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে। সো নর্টন ইকুইভ্যালেন্ট হিসেবে তুমি উপরেরটা বা নিচেরটা যে কোনো একভাবে ড্র করলেই হবে। তো চ্যাপ্টার 4-এ আমাদের আরেকটা ছোট্ট টপিক পড়ানো বাকি আছে, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার। এই টপিকটা বেসিক্যালি থেভনিন বা নর্টন ইকুইভ্যালেন্টের সাথে রিলেটেড, সো এটা একই সাথে পড়ায় দেওয়া হয়। তো আজকের লেকচারে আমি এটা কভার করব না, আগামীকালকে ইনশাল্লাহ আরেকটা ছোট লেকচার দিব যেখানে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারটা কভার করায় দিব। এছাড়াও আমি থেভনিন, নর্টন এবং ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, এরা যেহেতু রিলেটেড টপিক, এই রিলেটেড টপিকগুলো নিয়ে একসাথে আরও কিছু প্রবলেম সলভ করাবো ইনশাল্লাহ, কারণ এগুলা রিয়েলি ইম্পর্ট্যান্ট টপিক। সো সেই প্রবলেমগুলো কালকে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের সাথেও করাই দিতে পারি ইনশাল্লাহ, সেই ক্ষেত্রে একটু লম্বা একটা লেকচার হবে, অথবা আরেকটা ডিফারেন্ট লেকচারেও চলে যাইতে পারি, ঠিক আছে। সো আজকের লেকচার এই পর্যন্তই থাকলো।